একটা মহা সংবাদ সম্মেলন হয়। সেখানে অপু আর রঞ্জু একটা টি-শার্ট নিয়ে আসে। সেখানে সবাই স্পন্সরশিপ কিনে নিজেদের নাম লেখে। অপু একটু ভয় ভয় পাচ্ছিল। আপু আবার নিজের মাথার চুলগুলা বাঁচাতে অপুর মাথাটা নাড়ানাড়া করে দেয়। যাই হোক, অপু আর রঞ্জু কি সত্যি সত্যি যাত্রা করে, এটাই দেখা যাবে এই পর্বে। তারা সত্যি যাত্রা করে। আমরা স্টেশনে বসে আছি। 8:45 ট্রেন। একটু আগে ঘোষণা দিয়েছে ট্রেনটা আধা ঘন্টা লেট হবে। এই দেশে আধা ঘন্টা কোনো ব্যাপারই না। 3-4 ঘন্টা লেট হলে তখন মাথা ঘামাতে হয়। আমি আর রঞ্জু একটা বেঞ্চে বসেছি। জালু মামা অবশ্য বেঞ্চে বসেননি, প্ল্যাটফর্মে হাঁটাহাঁটি করছেন। তাকে দেখে মনে হচ্ছে কিছু একটা নিয়ে একটু দুশ্চিন্তিত। মাঝে মধ্যেই ফোনটা বের করে সেটার দিকে তাকিয়ে থাকেন। আবার তারপর আপন মনে বিড়বিড় করে কিছু বলেন, আবার পকেটে রেখে দেন। ঠিক কি হচ্ছে আমরা ঠিক বুঝতে পারছি না। শুরুতে চ্যাঙ্গাপোতা ভ্রমণ নিয়ে যেরকম উত্তেজনা ছিল, এখন মনে হচ্ছে সেটা নাই। সন্ধ্যাবেলা যখন বাসা থেকে রওনা দিই, তখন আব্বু আম্মু জালু মামাকে বেশ খানিকটা উপদেশ দিচ্ছিলেন। তখনও জালু মামা কেমন যেন ঝিমিয়েই ছিলেন। আম্মু তখন বললেন, বুঝলি চালু, তুই একটু এই দুটাকে চোখের আড়াল করবি না কিন্তু কখনো, ঠিক আছে? তখন জালু মামা উত্তরে বলার কথা, না না আপা, তুমি চিন্তা করবে না, আমি সবসময় চোখে চোখে রাখবো। কিন্তু জালু মামা সেটা না করে কেমন যেন মাথা চুলকালেন। তারপর বললেন, মানে তারপর একদমই শোনা যায় না, সেইভাবে কি যেন একটা বললেন। তারপর একটুখানি মাথা নাড়লেন। আম্মু বললেন, শোন, এদের বয়সটা খারাপ। এই বয়সে বাচ্চাদের কাছে মনে হয় তারা সব কিছু করতে পারে, তাদের অসাধ্য কিচ্ছু নেই। বুঝলি কি, তুই তুই এদের চোখে চোখে রাখবি কিন্তু। জালু মামার বলার কথা, চোখে চোখে রাখবো আপা, 1 সেকেন্ডের জন্য চোখের আড়াল করবো না। তা না করে তিনি ইয়ে মানে তারপর থেমে গেলেন। আম্মু বললেন, এরা খাবার নিয়ে কিন্তু অনেক জ্বালাতন করে, এটা খাবো না ওটা খাবো না, হাজার রকমের নখরামনি। পাত্তা দিবি না কিন্তু, চেষ্টা করবি সারাদিনে অন্তত এক বেলাটা যেন ভালো করে খাই, বুঝলি? তখন জালু মামার বলার কথা, হ্যাঁ আপা, আমি দেখবো যেন ঠিক করে খায়, 1 বেলা না আপা, 3 বেলায় ঠিক করে খাবে তারা। তা না করে জালু মামা বললেন, হ্যাঁ মানে আচ্ছা ঠিক আছে। এটা শুনে আম্মু কেমন যেন একটু সন্দেহের চোখে জালু মামার দিকে তাকালেন। জালু মামাও আম্মুর চোখের দিকে না তাকিয়ে এদিক সেদিক তাকাতে লাগলেন। সব মিলে ব্যাপারটা রীতিমতো ভয়াবহ সন্দেহের। জালু মামা আম্মুর মায়ের পেটে ছোট ভাই। তা না হলে আম্মু মনে হয় আমাদের ভ্রমণটাই বাতিল করে দিতেন, আর আমার মাথাটা তখন নাড়া করে ফেলতে হতো। যাই হোক, আমি আর রঞ্জু স্টেশনে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছি। দুজনই রাস্তায় পড়ার জন্য বই নিয়ে এসেছি। আমার বইটার নাম রক্ত আর রক্ত। বইয়ের নাম দেখেই বোঝা যাচ্ছে একটা মারাত্মক খুন খারাপির বই। আমার যে বন্ধু বইটা পড়তে দিয়েছে সে বলেছে এই বই নাকি প্রতি 2টা চ্যাপ্টারে 2টা করে খুনের গ্যারান্টি, একদম পাক্কা। পুরা বইতে নাকি টান টান উত্তেজনা, এবং বই শেষের পৃষ্ঠায় যে চমক আছে সেটার জন্য বইয়ের লেখককে নাকি 2টা নোবেল প্রাইজ দেওয়া উচিত। আমি বইটা হাতে নিয়ে বসেছি, কিন্তু এখনও পড়া শুরু করতে পারিনি। আসলে স্টেশনের সময় কাটানোর জন্য আসলে কোনো বইয়ের দরকার হয় না। এমনিতেই চারপাশের মানুষগুলোকে দেখে দেখে সময় দিব্যি কেটে যায়। সব মানুষই কীরকম আজব টাইপের, নাকি স্টেশনে আসার পর তারা অতিরিক্ত আজব হয়ে যায় সেটাও বুঝতে পারি না। একজন গভীর মনোযোগ দিয়ে নাক খুঁটছে, একজন তার কানে কেনে আঙ্গুল ঢুকিয়ে এত জোরে চুলকাচ্ছে যেন মনে হলো আর একটু পর কান থেকে ধোঁয়া বেরোতে শুরু করবে। একজন স্মার্টফোন দিয়ে নানা দিক থেকে নিজেকে দেখছে। দুজন আবার গলা ফাটিয়ে ঝগড়া করছে, আর বেশ কিছু মানুষ ঘিরে সেই ঝগড়াটাকে মারাত্মকভাবে উপভোগ করছে। যারা ঝগড়াটা উপভোগ করছে তাদেরকে দেখেও সময় কেটে যেতে পারে, আর যারা ঝগড়া করছে তাদেরকে দেখলে তো সময় কেটে যাবেই, সেটার বলার অপেক্ষা রাখে না। আমি আমার বইটা হাতে নিয়ে নড়াচড়া করছি, এখনও শুরু করিনি, কিন্তু রঞ্জু ইতিমধ্যেই তার বই বের করে পড়া শুরু করে দিয়েছে। উকি মারলাম, দেখলাম মনে হলো কোনো একটা জ্ঞানের বই। রঞ্জুকে জিজ্ঞাসাই করলাম, এই কি পড়িস?
রঞ্জু বইয়ের মলাটটা দেখালো, সেখানে লেখা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির ইতিহাস। আমি নাক কুচকে বললাম, ইস, এই বই কোন পাগলে লিখে আর কোন পাগলে পড়ে বলতো? রঞ্জু রেগে গেল, বলল, মানে মানে এটা একটা পড়ার মতো বই হলো? কেন পড়ার মতো বই হবে না কেন? সলিড বিজ্ঞানের বই। বিজ্ঞানের বইয়ের কি সমস্যা জানিস? কি সমস্যা? বিজ্ঞানের বই সোজা সোজা বিষয়গুলো কঠিন করে ফেলে। বিজ্ঞান কোন সোজা জিনিসকে কঠিন করলো আবার তোর জন্য? আমি রঞ্জুকে বোঝানোর চেষ্টা করলাম, যেমন ধর ভূমিকম্পের ব্যাপারটা খুবই সোজা। পৃথিবীটা আছে একটা কচ্ছপের ওপর, কচ্ছপটা যখন গা ঝাড়া দেয় তখন পৃথিবীটা নড়ে আর আমাদের মনে হয় ভূমিকম্প হচ্ছে। বিষয়টা তো সোজা, যেন আমরা চোখের সামনে একদম দেখতে পাই। রঞ্জু কিছু একটা বলার চেষ্টা করলো, কিন্তু আমি তাকে একদমই সুযোগ দিলাম না। বললাম, আর এই তোর বিজ্ঞানের বইটা এই সোজা জিনিসকে কিভাবে কিভাবে প্যাচ লাগিয়েছে দেখেছিস? রঞ্জু কিছু না বলে আমার দিকে চোখ পাকিয়ে তাকালো এবং আমি তার চোখের ভয়াবহ দৃষ্টিকে সামান্যতম পাত্তা না দিয়ে বললাম, আমাদের বিজ্ঞান বইয়ে লেখা আছে টেকটনিক প্লেটটা কি জানি, একটা প্লেট একটা আরেকটার সাথে ধাক্কা লাগে তখন নাকি ভূমিকম্প হয়। কি অবিশ্বাস্যকর কথা বলতো তুই! রঞ্জু এতটা রেগে গেল যে কথাই বলতে পারলো না। তারপর বলল, এই শোন, তোর মাথায় কী আছে জানিস? গোবর, গোবর আছে, সলিড গোবর। তোর লেখাপড়া করা উচিত না, বুঝলি? তাহলে আমার কি করা উচিত ছিল? তোর তোর শরীরে তেল মেখে কুস্তি করা উচিত ছিল। টেলিভিশনে দেখায় না ওই রকম, ওই বিভৎস রকম। দৃশ্যটা কল্পনা করে আমার হাসি পেয়ে গেল। আমি হেসে ফেলতেই রঞ্জু আবার রেগে গেল। এই, আবার ফ্যাক ফ্যাক করে হাসছিস তুই? তোর লজ্জা করে না? রঞ্জুর সাথে ঝগড়া করে আমাদের সময়টা ভালোই কেটে গেল। একটু পরেই জালু মামা বললেন, এই আইরে তোরা, ট্রেন চলে এসেছে যে। আমরা ট্রেনে উঠলাম। ভিড় ঠেলে জালু মামার পেছন পেছন সামনে যেতে থাকি। জালু মামা তার টিকিটের সাথে সংখ্যাটা মিলিয়ে একটু থেমে গেলেন। বললেন, এই যে এটা আমার সিট, আর সামনে দুটো তোদের। আমরা তাড়াতাড়ি জানলার পাশের সিটটা নিয়ে নিলাম। রঞ্জু কটমট করে আমার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না, কারণ সে জানলার সিটটা পায়নি। আমি আর রঞ্জু আমাদের ব্যাকপ্যাক দুইটা ঠেলে ঠুলে আমাদের পায়ের কাছে রাখছি। জলু মামা একটা পাতলা জিলজিলে শান্তিনিকেতনের ঝোলা নিয়ে এসেছেন। এই ঝোলাটার ভিতরে পুরো 1 সপ্তাহ থাকার জিনিসপাতি কিভাবে আঁটিয়েছেন কে জানে। রঞ্জু বলল, সারা রাত জার্নি করতে হবে, ভোরবেলা পৌঁছাবো। আমি বললাম, বসে বসে ঘুমাবো কিভাবে? আমি জন্মেও বসে বসে ঘুমাইনি। ঘুমাতে না চাইলে না ঘুমিয়ে সারা রাত জেগে জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকিস। আমি বললাম, শুয়ে যাওয়ারও তো বগি আছে, আমরা সেই বগিতে গেলাম না কেন? রঞ্জু বলল, মনে হয় টিকিট পাওয়া যায়নি। আমি মাথা নাড়লাম, বললাম, হুম, ওই টিকিটের দাম বেশি। তারপর জালু মামা যেন শুনতে না পাই সেরকম করে গলা নামিয়ে বললাম, আরে বুঝছিস না, মামা কিপটে, পয়সা বাঁচিয়েছে ছাতা। রঞ্জু মাথা নাড়ে, বলে, ঠিকই বলছিস। আমরা পিছে তাকিয়ে দেখলাম মামা ভোঁতা মুখ করে বসে আছে, তার পাশে একটা মোটা মানুষ বসেছে। মানুষটা কেমন যেন হাঁসফাঁস করছে। একটু পরেই মুখ দিয়ে হুইসেলের মতো শব্দ করে বড় বড় নিঃশ্বাস ফেলছে। জালু মামাকে এই পুরা রাস্তায় মানুষটার পাশে বসে যেতে হবে, সুতরাং তার মুখ ভোঁতা হওয়াটা স্বাভাবিক। ট্রেনের ভেতর আর বাইরে অনেক মানুষ, সবাই কিছু না কিছু নিয়ে ব্যস্ত। আমি ভেতরের মানুষগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তারপর বাইরে তাকালাম। দেখলাম দুজন পুলিশ মিলে একটা মানুষকে হ্যান্ডকাফ লাগিয়ে নিয়ে যাচ্ছে। কম বয়সী মানুষ, চেহারাও বেশ হাসি খুশি। মানুষটা কি করেছে কে জানে। মানুষটার বাসায় কি বউ বাচ্চা আছে, তারা কি জানে? এই মানুষটাকে এখন পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। কে জানে দুনিয়াতে কত কি হয়। আমি যখন মানুষটার কথা ভাবছিলাম তখনই হুইসেল দিয়ে ট্রেনটা নড়তে শুরু করে। ট্রেনের ভিতর থেকে কিছু মানুষ হুড়মুড় করে নিচে নেমে গেল, কিছু মানুষ আবার দৌড়ে এসে শেষ মুহূর্তে ট্রেনে ওঠে। আমি দেখছি সবসময়ই এরকম কিছু মানুষ পাওয়া যায় যারা সব কিছু করে একদম ঠিক শেষ মুহূর্তে। ট্রেনের চড়ার আনন্দই হচ্ছে জানলার কাছে বসা আর জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখা। আমি তাই সিটে হেলান দিয়ে বাইরে তাকিয়ে রইলাম এবং দেখতে লাগলাম ট্রেনটা কিভাবে শহরের ভেতর দিয়ে যাচ্ছে। ট্রেন লাইনের পাশে বড় বড় বিল্ডিং, রাস্তায় বাস, গাড়ি, মানুষজন। রেল ক্রসিংয়ে আমাদের সবাই ট্রেনটার জন্য দাঁড়িয়ে আছে। খুবই সাধারণ জিনিস,
কিন্তু ট্রেনে বসে এই সাধারণ জিনিসগুলো দেখতেই কেন জানি না অসাধারণ মনে হয়। আমি মুগ্ধ হয়ে এগুলো দেখতে থাকি এবং দেখতে দেখতে আস্তে আস্তে টের পেলাম ট্রেন যত জোরে ছুটতে শুরু করেছে ততই ঠান্ডা বাতাস ভেতরে ঢুকতে শুরু করেছে এবং আমি শীতে কাঁপতে শুরু করেছি। শুধু আমি না, আমার পাশে বসা রঞ্জুও শীতে কাঁপতে শুরু করেছে। রঞ্জু প্রায় কাঁপতে কাঁপতেই বলল, এই জানালাটা বন্ধ কর রে, বড্ড ঠান্ডা লাগছে। আমি উঠে দাঁড়িয়ে জানলা টানাটানি করতে লাগলাম এবং কথা নয় বার্তা নয় জানলাটা ঝপ করে নিচে পড়লো। উফ, অল্পের জন্য আমার বুড়ো আঙুলটা বেঁচে গেল। একজন ভাবতে পারে কাচের জানলা দিয়ে বুঝি বাইরের সব কিছু দেখা যায়, কিন্তু না, একদমই না। ট্রেনের ভিতরে বাতি জ্বলছে এবং তার আলোতে ট্রেনের ভিতরের মানুষজনের ছায়া আমি জানলায় দেখতে শুরু করলাম। সেগুলো অবশ্য দেখার মতো কিছু না। জানলা দিয়ে বাইরে দেখার আনন্দটা পুরাটাই মাটি হয়ে গেল। আমি লম্বা নিঃশ্বাস ফেলে রঞ্জুকে বললাম, দেখলি দেখলি আমাদের কপাল, জানলা থেকেও নাই, বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না। আমাদের জ্ঞানের সাগর রঞ্জু বলে উঠল, আসলে মাত্র 5% রিফ্লেক্ট করছে, বুঝছিস? বাইরে অন্ধকার বলে আমরা ভেতরে 5%টা দেখছি। বাইরে আলো থাকলে তুই আবার বাইরেটা দেখতে পাবি, বুঝলি কি? জ্ঞানের সাগরের এই বৈজ্ঞানিক ব্যাখ্যা শুনে আমার কোনো লাভ নাই। আমরা ভোরবেলা ট্রেন থেকে নেমে যাব, বাইরে দেখবোটা কখন আসলে? যাই হোক, ট্রেনে আমার ঘুম আসবে না, তাই ব্যাকপ্যাক থেকে বইটা বের করে পড়ার চেষ্টা করলাম। আমাদের কাছাকাছি কোনো লাইটও নাই, আলো কম। ঠিক যতটুকু আলো থাকলে বইয়ের লেখাটা পড়া যায়, কিন্তু ঠিক সেরকম আলোও নাই এখানে। তাই বিরক্ত হয়ে বইটাও বন্ধ করে দিলাম। সময় কাটানোর জন্য রঞ্জুর সাথে কিছু একটা নিয়ে তর্ক করা যায়। বিজ্ঞানের কোনো একটা বিষয় নিয়ে ঠাট্টা শুরু করলেই হবে, তাতেও এমনই রেগে যাবে। তাই আমি চেষ্টা করলাম, আচ্ছা রঞ্জু, তোকে একটা প্রশ্ন করি। রঞ্জু খুবই সন্দেহের সাথে আমার দিকে তাকালো এবং বলল, কী প্রশ্ন করবি তুই? আমাদের তো আগে লেস ছিল, তাই না, বল? রঞ্জু চোখ মুখ শক্ত করে বলল, তোর ছিল কিনা জানি না, কিন্তু আমার কখনোই ছিল না। আরে না না, আমার তোর কথা বলছি না, আগের কালের মানুষ মানে আদিমকালের মানুষের তো আগে লেস ছিল, তাই না? মানে এটাই জিজ্ঞাসা করছি আমি। রঞ্জু কোনো উত্তর দিল না, বলল, তুই আসলে কি বলতে চাচ্ছিস? মানে আমি বলতে চাচ্ছিলাম বিবর্তনে লেজটা খামাখাই চলে গেল, লেজটা থাকলে ভালো ছিল, বল? রঞ্জু এবার চোখ ছোট ছোট করে বলল, কেন কেন লেজটা থাকলে ভালো হতো? না, মানে এই ধর চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু এগুলো তো হয় মশার জন্যে। তো আমাদের যদি লেজ থাকতো তাহলে আমাদেরকে মশা কামড়াতে পারতো না, আমরা লেজ দিয়ে মশা তাড়িয়ে দিতাম, নয় থাবড়া দিতাম, হাতটা একটু ফ্রি থাকতো আর কি। রঞ্জু আমার দিকে তাকিয়ে থাকলো, একটু ভালো করেই তাকালো এবং বোঝার চেষ্টা করলো আমি তার সাথে তামাশা করছি কিনা। আমি হাসি চেপে মুখটা গম্ভীর করে রাখলাম। তারপর রঞ্জু ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, শোন অপু, তোর মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে। না না, মাথা খারাপ কেন হবে? তা না হলে কেউ এরকম কথা বলে? তোর যখন লেজ এত পছন্দ তাহলে ডাক্তারের কাছে জানা, গিয়ে একটা লেজ লাগিয়ে নে। কীরকম লেজ চাস বলতো? ছাগলের মতো নাকি গরুর মতো লম্বা, কোনটা তোর ভাল লাগে? আরে না, আমি একা লেজ লাগিয়ে কি করব বলতো? যদি সব মানুষের লেজ থাকতো তাহলে একটা কথা ছিল। আর ছাগলের মতো লেজ দিয়ে কী হবে? লেজ তো দরকার লম্বা, সিংহের লেজের মতো লম্বা। একটা ঝটকা মারবার সবাই একবারে ফ্ল্যাট হয়ে যাবে। মানে তুই লেজ দিয়ে মারামারি করবি? হ্যাঁ, অনেকটা সেরকম। এই ধর অলিম্পিকে নতুন গেম হতো, লেজ ফাইটিং। আমি রঞ্জুকে রাগাতে চাচ্ছিলাম, কিন্তু সে না রেগে একদম খিক খিক করে হেসে ফেলে, মাথা নেড়ে বলে, হুম, দেখা হলে মানুষ যেরকম হ্যান্ডশেক করতো তখন লেজ শেক করতো, ভালোই হতো। প্যান্টের ডিজাইনটা বদলাতে হতো, বুঝছিস? পিছনে একটা ছোট ফুটো রাখতে হতো, লেজটাকে বের করতে হবে না। মেয়েরা যেরকম হাতে চুড়ি পরে লেজের জন্য চুড়ি থাকতে হতো, ভালোই হতো না, বল? আর গল্প উপন্যাসে লেজের কথা থাকতো, কবি সাহিত্যিকরা গম্ভীরভাবে লিখত, তিনি দৃপ্ত ভঙ্গিতে লেজ উঁচু করিয়া বলিলেন। আমরা দুজনেই দুজনের আজব আজব চিন্তাভাবনা নিয়ে হেসে গড়াগড়ি খেতে লাগলাম। একসময় পিছন থেকে মামা বললেন, এত হাসাহাসি করিস না তোরা, ঘুমানোর চেষ্টা কর, পরে কাজে লাগবে। আমি বললাম, মামা ঘুম আসবে না, চেষ্টা করে লাভ নাই। কিন্তু খুবই আজব ব্যাপার ঘটল, আমরা একসময় ঘুমিয়ে পড়লাম।
তবে ঘুমটা মোটেও আরামের ঘুম হলো না, মারাত্মক ঝামেলার ঘুম হলো। হঠাৎ হঠাৎ চমকে চমকে ঘুম থেকে উঠে পড়ি। আমার ঘাড়টা বাঁকা হয়ে রঞ্জুর ঘাড়ের ওপর পড়ে যায়, অথবা রঞ্জুর ঘাড়টা বাঁকা হয়ে আমার ঘাড়ের ওপর পড়ে। 2 মিনিটের জন্য ঘুমালেও ভিতরে আজব আজব কী সব স্বপ্ন দেখে ফেলি। ট্রেনটা যখনই কোনো স্টেশনে থামে তখন একটু হইচই হয় আর ঘুমটা ভেঙে যায়, কিন্তু পুরোপুরি ভাঙে না। আধা ঘুম আধা জাগা এই অবস্থায় থাকি। যে কথাগুলো আশেপাশ থেকে শুনছি বুঝতেও পারি না সত্যি কথা না স্বপ্নের কথা। স্বপ্ন সত্যি কিছুই আলাদা করা যায় না। স্বপ্নে দুজনকে ঝগড়া করতে দেখলাম, ঘুম ভেঙে দেখি আসলেই দুজন ঝগড়া করছে। বেকায়দায় ঘুমানোর জন্যে ঘাড়ে প্রচণ্ড ব্যথা হতে শুরু করে এবং ঘাড়ে ব্যথা নিয়েই মাঝে মাঝে চমকে চমকে উঠি। ঘুম ভাঙলে মাঝে মাঝে পেছনে তাকিয়ে দেখি জালু মামা কী করছে। একবার দেখলাম জালু মামা তার পাশে বসে থাকা হাঁসফাঁস করা মোটা মানুষটার ঘাড়ে মাথা রেখে ঘুমাচ্ছে। একবার দেখলাম মোটা মানুষটা জালু মামার ঘাড়ে রীতিমতো নাক ডেকে মাথা রেখে ঘুমাচ্ছে। বসে বসে ঘুমানো যে কত কষ্ট আগে টের পাইনি। সবচেয়ে বেশি ঝামেলাটা হয় পা নিয়ে। মনে হয় এগুলো যদি কোথাও লম্বা করে ছড়িয়ে দেওয়া যেত খুব আরাম পেতাম, কিন্তু পা ছড়ানোর সামান্যতম জায়গা নাই। যাই হোক, একটা সময় ভোর হলো, বাইরে আলো হলো এবং রঞ্জু যেরকম বলছিল ঠিক সেরকম ট্রেনের জানলা দিয়ে বাইরে দেখতে পেলাম। সূর্য এখনও ওঠেনি, উঠি উঠি করছে। যেদিক দিয়ে সূর্য উঠবে আকাশের সেই দিকটা একটু ফর্সা হয়েছে, নরম একটা আলো। আলো যে কখনো এত কঠিন আবার কখনো নরম হতে পারে আগে বুঝিনি। ধানক্ষেত, গাছপালা, খাল, নদী, আবছা কুয়াশা। আমি জীবনেও ভোরবেলা ঘুম থেকে উঠিনি, তাই ভোরবেলাটা কিভাবে হয় এটা আমি জানতাম না। ট্রেনের জানলার পাশে বসে এই প্রথম ভোরবেলা দেখতে পেলাম। আব্বু বলেছিলেন ট্রেনের জানলা দিয়ে গ্রাম দেখা আর সত্যি সত্যি গ্রামে থাকার মাঝে অনেক পার্থক্য। আমার অবশ্য চিন্তা করে ভালোই লাগলো যে আমি সত্যি সত্যি কয়েকদিন একটা গ্রামে থাকবো। রঞ্জু তখনও আমার শরীরে হেলান দিয়ে মুখ হা করে ঘুমাচ্ছে। মানুষ ঘুমালে তাকে খুবই সহজ সরল আর হাবাগোবা মনে হয়, তাই আমি আর তাকে ডাকলাম না, ঘুমাতে দিলাম। একটু পর জালু মামা উঠলেন, বললেন, এই অপু, আমাদেরকে পরের স্টেশনে নামতে হবে, রেডি হয়ে তো। আমি তখন রঞ্জুকে ধাক্কা দিলাম, এই রঞ্জু, রঞ্জু ওঠ, আমাদেরকে নামতে হবে এখন। রঞ্জু ধর্মর করে জেগে ওঠে, এদিক সেদিক তাকাই, কেমন যেন ভয় পাওয়া গলায় বলে, হ্যাঁ কী হয়েছে? আমি কী হলো? কোথায়? আরে বাবা, কিছু হয়নি, আমাদেরকে পরের স্টেশনে নামতে হবে যে, সেই জন্য ডাকলাম। পরের স্টেশন? পরের কী বলছিস? কোথায় আছে, কি হচ্ছে সব কিছু বুঝতে তার কিছুক্ষণ সময় লাগলো এবং হঠাৎ করে তার সব কিছু মনে পড়লো। তখন সে আমার দিকে তাকিয়ে একটু বোকার মতো হাসলো। স্টেশনে ট্রেন থামতেই আমরা আমাদের ব্যাকপ্যাক নিয়ে জালু মামার পিছু পিছু নেমে গেলাম। ছোট স্টেশন, খুব একটা মানুষ ওঠানামা করে না। আমরা যখন স্টেশনের গেট দিয়ে বেরোচ্ছি তখন ট্রেনটা হুইসেল দিয়ে আবার রওনা দিয়ে দিল। স্টেশনটাকে তখন কেমন যেন ফাঁকা ফাঁকা লাগতে লাগে। আমি জালু মামাকে জিজ্ঞাসা করলাম, মামা এখন আমরা কোথায় যাব? আমাদের এখন বাসে উঠতে হবে। রঞ্জু ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, কতক্ষণ লাগবে বাসে? এই 3 থেকে 4 ঘন্টা। রঞ্জু শুকনা মুখে বলল, সর্বনাশ। এই কিরে, সর্বনাশের কি আছে? সর্বনাশ বলছিস কেন? রঞ্জু উত্তর না দিয়ে গাটা একটু ঝাঁকুনি দিল, বিচিত্র ধরনের গা ঝাঁকুনি, অনেকটা শিউরে ওঠার মতো। কেন দিল কে জানে, আমি কিছু বুঝতেও পারলাম না। আমি বললাম, মামা বাথরুম থেকে একটু হাত মুখ ধুয়ে নিলে ভালো হতো না? জাদু মামা বললেন, হ্যাঁ, বাস স্টেশনের দিকে যাই, সেখানে কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে, এখানে তো না থাকি আর। স্টেশন থেকে বের হয়ে এত সকালে আমরা রিক্সা পেয়ে গেলাম। আমি আর রঞ্জু একটা রিক্সায় উঠেছি, অন্যরাতে জালু মামা। রিক্সা করে যেতে ভালোই লাগছিল আমার। আস্তে আস্তে যাই, এদিক সেদিক দেখা যায়। ছোট মফস্বল শহর, এখনও বেশ সকাল, তাই রাস্তাঘাটে খুব একটা মানুষজনও নেই। বাস স্টেশনটা কাছেই, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম। সেখানে সত্যি সত্যি একটা বাথরুম পাওয়া গেল। আমরা হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিলাম। স্টেশনের কাছেই বেশ কয়েকটা রেস্টুরেন্ট, আমরা সেখানে যেয়ে খাবো ভাবলাম এবং তারা আমাদেরকে ডাকাডাকি করতে লাগলো অলরেডি। জালু মামা বললেন, বাস ছাড়তে দেরি আছে তো, চল কিছু খেয়ে নিই। যে রেস্টুরেন্টের মানুষটা সবচেয়ে বেশি জোরে ডাকাডাকি করছিল আমরা সেটাতেই ঢুকে গেলাম। ভেতরে মানুষজন অবশ্য বেশি নেই, আমরা মাঝামাঝি একটা টেবিলে বসে গেলাম। জালু মামা বললেন, শোন, বেশি করে খেয়ে নে, চ্যাঙাপোদা পৌঁছাতে বড্ড দেরি হবে। লাঞ্চ শেষে খেতে খেতে 3টা 4টা তো বেশি বেজে যেতেই পারে। বাসায় যখন থাকি সকালবেলা কিচ্ছু খেতে পারি না, রীতিমতো কষ্ট করে খেতে হয়, কিন্তু এখন কারণ কি জানে এই ভোরবেলাতেই বেশ খাওয়ার ইচ্ছা করলো। এবং জালু মামা জিজ্ঞাসা করলেন, কে কী খাবি তোরা? আমি জিজ্ঞাসা করলাম, কি আছে? মামা রেস্টুরেন্টে ছেলেটাকে ডাকলেন,
তার হাতের ময়লার ন্যাকড়াটা দিয়ে শুধুই টেবিলটা একবার মুছে দেওয়ার ভঙ্গি করলো। তারপর আমাদের দিকে না তাকিয়ে অনেকটা শূন্যের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কি খাবেন? মামা জিজ্ঞাসা করলেন, পরোটা, সবজি, ডিম এসব হবে? হবে। মামলেট না পুচ? মামা আমাদের দিকে তাকালেন। রঞ্জু বলল, অমলেট। আমি বললাম, পোচ। মামা ছেলেটাকে বললেন, ঠিক আছে, সবার জন্য পরোটা, সবজি আর 2টা মামলেট, একটা পোচ। ছেলেটা চলে গেল। জালু মামা বললেন, মফস্বলের এই রেস্টুরেন্টগুলো খুব ভালো হয় বুঝলি, ফ্রেশ খাবার পাবি। আমি জিজ্ঞাসা করলাম, কেন মামা, ফ্রেশ খাবার কেন? মামা বলল, আরে এরা তো সব চোখের সামনে তৈরি করে, ফ্রেশ না হয়ে উপায় আছে নাকি? রঞ্জু বলে, আমি শুনেছি রেস্টুরেন্টে সব কিছু নাকি মোবিল দিয়ে ভাজে। কেন? মোবিল দিয়ে কেন? মোবিল দিয়ে ভাজলে নাকি সব মুচমুচা হয়। ধুর, বাজে কথা। জালু মামা রঞ্জুর কথাটা পুরোপুরি উড়িয়ে দিল। যাই হোক কিছুক্ষণের মাঝেই পরোটা, সবজি আর ডিম চলে এলো। জালু মামা বেশ উৎসাহ নিয়ে খেতে শুরু করলেন। রঞ্জু খেলে একটু সন্দেহ নিয়ে। খাবারটা মুখে দেওয়ার আগে নাকের কাছে শুকিয়ে নিল। আমি জিজ্ঞাসা করলাম, এই কি শুকিস? রঞ্জু নিচু গলায় বলে, আরে কেমন জানি মোবিল মোবিল গন্ধ। আমি বললাম, খেয়ে নে, মোবিল খেলে তোর পরিপাকতন্ত্র পিচ্ছিল হবে, সকালে বাথরুমটা খুব ভালো হবে। উফ, অপু তুই খুব ফালতু কথা বলতে পারিস ভাই, ছি। আমি দাঁত বের করে হাসলাম। পরোটা, সবজি, ডিম খাওয়ার পর আমরা চা খেলাম, তারপর পানি। আমরা তখনও জানি না এই খাবারগুলোর সাথে আমাদের আবার দেখা হবে এবং অন্যরকমভাবে। ভ্রমণের মাঝামাঝি আমাদের এমন একটা বাস যাত্রা করতে হলো যে আমরা সেটা কখনোই ভুলব না। বাস যাত্রাটার কথা আগামী পর্বে হবে। আজকে এটুকুই থাক, বিদায়।